আচ্ছা, আজকাল কি প্রায়ই মনে হয় যে মস্তিষ্কটা ঠিক আগের মতো কাজ করছে না? চারিদিকে এত নোটিফিকেশন, এত তথ্য, এত কাজের চাপ, এই হঠগোলের মধ্যে মনোযোগ ধরে রেখে নিজের সেরাটা দেয়াটা তো প্রায় অসম্ভবই মনে হতে পারে। কিন্তু যদি বলি এর একটা সহজ, বৈজ্ঞানিক সমাধান আছে, চলুন আজ সেই পথটাই খুঁজে বের করা যাক। ভাবুন তো, একটা জরুরি কাজ করতে বসেছেন আর ৫ মিনিটের মধ্যেই ফোনটা হাতে চলে এলো, অথবা একটা ইমেল লিখতে গিয়ে হঠাৎ খেয়াল হলো যে অন্য কোনো ট্যাবে কিছু একটা দেখা হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে, তাহলে জেনে রাখা ভালো, এই মনোযোগ ধরে রাখার লড়াইটা কিন্তু এখন আমাদের সবার। বিজ্ঞানীরা এর একটা বেশ মজার নাম দিয়েছেন, অ্যাটেনশন রেসিডিউ। ব্যাপারটা হলো, ধরুন একটা মিটিং শেষ করে নতুন একটা কাজে বসলেন, কিন্তু মস্তিষ্কের একটা অংশ তখনও আগের মিটিং নিয়ে ভেবেই চলেছে। ডক্টর সোফি লেরয়ের গবেষণা বলছে, এই যে একটা মানসিক ধোঁয়াশার মতো অবস্থা, এটা প্রায় ২০ মিনিট পর্যন্ত থাকতে পারে, আর এটাই আমাদের নতুন কাজে মন দিতে বাধা দেয়। এর আসল কারণটা হলো, আমাদের মস্তিষ্ক তো আর কোনো সুপার কম্পিউটার নয়, তাই না? এর তথ্য প্রসেস করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, যেটাকে বিজ্ঞানীরা বলেন কগনিটিভ লোড। যখন আমরা বারবার এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে বেড়াই, তখন শুধু মনোযোগটা ধরে রাখতেই মস্তিষ্কের এত শক্তি খরচ হয়ে যায় যে দিন শেষে আমরা একদম কাহিল হয়ে পড়ি। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? সমাধানটা হলো একটা পুরো সিস্টেম তৈরি করা, যাকে আমরা বলছি ব্রেইন স্ট্যাক। চলুন আমরা ধাপে ধাপে আমাদের মস্তিষ্কের জন্য একটা শক্তিশালী কাঠামো তৈরি করি, যার ৪টে স্তর থাকবে: একটা মজবুত ভিত্তি, একটা দারুণ অপারেটিং সিস্টেম, একটা শক্তিশালী অ্যাপ্লিকেশন, আর একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। চলুন শুরু করা যাক আমাদের ব্রেইন স্ট্যাকের একদম প্রথম আর সবচেয়ে জরুরি স্তরটা দিয়ে, মানে মস্তিষ্কের ভিত্তিটা তৈরি করা। ঠিক যেমন একটা ভালো সফটওয়্যার চালানোর জন্য একটা শক্তিশালী হার্ডওয়্যার দরকার, আমাদের মস্তিষ্কের সেরা পারফরম্যান্সের জন্য সবার আগে দরকার একটা সুস্থ শরীর। এটাই আমাদের হার্ডওয়্যার। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে। তারা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এই ৭টা মূল বিষয় ঠিক করে দিয়েছে, যা এখানে দেখা যাচ্ছে। এগুলোকে কিন্তু শুধু ভালো অভ্যাস ভাবলে চলবে না। এগুলো হলো আমাদের মস্তিষ্কের সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য একেবারে বেসিক শর্ত। এর যে কোনো একটার ঘাটতি কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে দুর্বল করে দিতে পারে। বেশ, আমাদের হার্ডওয়্যার তো প্রস্তুত। এবার দরকার একটা শক্তিশালী অপারেটিং সিস্টেম। আর সেটাই হলো ঘুম। ঘুম হলো সেই অসাধারণ প্রক্রিয়া, যখন আমাদের মস্তিষ্ক দিনের সব এলোমেলো তথ্য গুছিয়ে নেয়, নিজেকে মেরামত করে আর পরের দিনের জন্য তৈরি হয়। অনেকটা রাতের বেলা কম্পিউটারের সিস্টেম আপডেট হওয়ার মতো ব্যাপার, তাই না? আর অবাক করার মতো বিষয়টা হলো, ভালো ঘুমের চাবিকাঠিটা কিন্তু দিনের বেলাতেই লুকিয়ে আছে। গবেষণা একদম পরিষ্কারভাবে দেখাচ্ছে, যারা দিনে বেশি সক্রিয় থাকেন, হাঁটাচলা করেন, তাদের রাতের ঘুম অনেক বেশি গভীর আর শান্ত হয়। এটা শুধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া নয়, এটা হলো ঘুমের কোয়ালিটির আসল উন্নতি। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু দারুণ। বিডিএনএফ নামের একটা নিউরোকেমিক্যাল আছে, যেটা ব্যায়াম করলে আমাদের শরীরে বেশি তৈরি হয়। আর ঘুমের সময় এই বিডিএনএফই আমাদের মস্তিষ্কের নিউরনের সংযোগগুলোকে আরও মজবুত করে তোলে, যার নতুন কিছু শেখা আর স্মৃতি ধরে রাখার জন্য খুব জরুরি। সহজ কথায় বলতে গেলে, দিনের বেলা শরীরচর্চা রাতের বেলা আমাদের মস্তিষ্কের সফটওয়্যারটাকে আরও শক্তিশালী করে তোলে। তো হার্ডওয়্যার সেট হয়ে গেছে, অপারেটিং সিস্টেমও ইনস্টল করা শেষ। এখন আমাদের দরকার সেই কিলার অ্যাপ, যেটা আমাদের প্রোডাক্টিভিটিকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। আর সেই অ্যাপটার নাম হলো ডিপ ওয়ার্ক। ক্যাল নিউপোর্টের সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে: কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া গভীর মনোযোগের সাথে এমন কোনো কাজ করা, যা আমাদের মানসিক ক্ষমতার সীমাকে চ্যালেঞ্জ করে। সত্যি বলতে, আজকের এই পৃথিবীতে এই ক্ষমতাটাই কিন্তু আমাদের অন্যদের থেকে আলাদা করে তুলবে। এটা শুধু কঠিন কাজ করা নয়, এটা হলো এমন ভ্যালু তৈরি করা, যা সহজে নকল করা যায় না। আচ্ছা, যখন আমরা গভীর মনোযোগ দেই, তখন মস্তিষ্কে ঠিক কী ঘটে? আসলে তখন ৩টে প্রধান রাসায়নিক পদার্থ একটা দারুণ টিমওয়ার্ক করে। ভাবুন, অ্যাসিটিল কোলিন হলো একটা স্পটলাইটের মতো, যা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলো ফেলে। ডোপামিন হলো সেই চালক যে ঠিক করে স্পটলাইটটা ঠিক কোথায় ফেলতে হবে। আর নরএপিনেফ্রিন আমাদের সেই মানসিক জোরটা দেয়, যা দিয়ে আমরা কাজটা শেষ করতে পারি, বিশেষ করে যখন চাপ বেশি থাকে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, ডিপ ওয়ার্ক করার কোনো একটা ধরাবাঁধা নিয়ম নেই।
ক্যাল নিউপোর্ট এখানে 4টে ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা বলেছেন। যেমন কেউ হয়তো মোনাস্টিক পদ্ধতি বেছে নিতে পারেন, যেখানে প্রায় সব অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া হয়। আবার বাইমোডাল পদ্ধতিতে গভীর কাজ আর সাধারণ কাজের মধ্যে সময় ভাগ করে নেওয়া যায়। তবে বেশিরভাগ মানুষের জন্য রিদমিক পদ্ধতি, মানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া, সবচেয়ে বেশি কার্যকর। আসল কথা হলো নিজের জীবনযাত্রার সাথে মিলিয়ে সেরা উপায়টা খুঁজে বের করা। আমাদের ব্রেইন স্ট্যাকের হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম আর অ্যাপ্লিকেশন সবই রেডি। কিন্তু ভাবুন তো, যদি আমাদের ইউজার ইন্টারফেস, মানে আমাদের কাজের পরিবেশটাই যদি গণ্ডগোলের হয়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ঠিকমতো কাজ করবে না। চলুন দেখি কিভাবে আমাদের চারপাশের পরিবেশকে মনোযোগের জন্য সেরা করে তোলা যায়। এই ডেটাটা কিন্তু একটা খুব জরুরি জিনিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অফিসে মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ কিন্তু কোনো মেশিনের শব্দ বা বাইরের আওয়াজ নয়, বরং মানুষের কথাবার্তা। এর একটা সহজ কারণ আছে। আমাদের মস্তিষ্ক মানুষের কণ্ঠস্বরকে অগ্রাহ্য করার জন্য তৈরি হয়নি। আমরা অবচেতনভাবেই অন্যের কথায় কান দেই, আর সেটাই আমাদের মনোযোগ কেড়ে নেয়। এই ৩৮% সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা নয়। এর মানে হলো প্রতিবার যখন পাশের ডেস্কের সহকর্মী ফোনে কথা বলছেন, তখন আমাদের মস্তিষ্কে সেই অ্যাটেনশন রেসিডিউ তৈরি হচ্ছে। চাইলেও সেই কথোপকথনের রেশটা মাথা থেকে সহজে ঝেড়ে ফেলা যায় না, আর তার ফলে আমাদের কাজের গতি কমে যায়। এই সব ছোট ছোট বিক্ষেপ মিলে আমাদের মস্তিষ্কের উপর যে অদৃশ্য চাপ তৈরি করে, তাকেই বলে কগনিটিভ ওয়ার্কলোড। একটা কোলাহলপূর্ণ অফিসে কাজ করাটা অনেকটা যেন তীব্র ট্রাফিক জ্যামের মধ্যে গাড়ি চালানোর মতো। মস্তিষ্ককে একই সাথে নিজের কাজও করতে হচ্ছে, আবার বাইরের শব্দ প্রসেস করতে হচ্ছে। ফলে সে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। তবে এখানেও একটা মজার ব্যাপার আছে। আমাদের মস্তিষ্ক কিন্তু একেবারে নিস্তব্ধতাও পছন্দ করে না। খুব কম উদ্দীপনা থাকলে সে বোর হয়ে যায়, আবার অতিরিক্ত কোলাহলে সে হাঁপিয়ে ওঠে। আসল লক্ষ্য হল সেই সুইট স্পট খুঁজে বের করা, যেমনটা একটা লাইব্রেরির শান্ত কিন্তু জীবন্ত পরিবেশ, যেখানে মনোযোগ ধরে রাখার মতো যথেষ্ট উদ্দীপনা আছে, কিন্তু মনকে বিক্ষিপ্ত করার মতো কোলাহল নেই। আমরা ব্রেইন স্ট্যাকের 4টে আলাদা আলাদা স্তর নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এই সবগুলো স্তর একসাথে মিলে কিভাবে আমাদের জন্য একটা সর্বোচ্চ পারফরম্যান্সের দারুণ সিস্টেম তৈরি করে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা কোনো একটা জাদুকরী কৌশল বা অ্যাপের উপর নির্ভর করে না। এটা একটা সম্পূর্ণ সিস্টেম, যার মূলে আছে একটা সুস্থ শরীর, মানে আমাদের হার্ডওয়্যার। একে চালাচ্ছে কোয়ালিটি ঘুম, মানে আমাদের অপারেটিং সিস্টেম। এর ওপর চলছে গভীর কাজের অনুশীলন, মানে আমাদের কিলার অ্যাপ। আর সবকিছুকে সাপোর্ট দিচ্ছে একটা মনোযোগ বান্ধব পরিবেশ, মানে আমাদের ইউজার ইন্টারফেস। তাহলে এই 4টে স্তরের দিকে তাকিয়ে একবার ভেবে দেখা যাক, নিজের ব্রেইন স্ট্যাকের কোন স্তরটা এখন সবচেয়ে দুর্বল। একসাথে সবকিছু বদলে ফেলা দরকার নেই, শুধু একটা স্তরকে উন্নত করার সিদ্ধান্ত নিলেই হবে। আর সেই যাত্রাটা আজ এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে।